নমস্কার, সন্ধ্যে ৭টার গ্রাউন্ড রিপোর্টে আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সৈকত। আপনি নিশ্চয়ই বিভিন্ন দরকারে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে কথা বলছেন, সেটাই স্বাভাবিক, নিত্যনৈমিত্তিক কাজের মধ্যেই পড়ে। কিন্তু সেই টেলিফোন করতে গিয়ে আপনি শুনছেন ইদানিং স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জারি হওয়া একটা কলার টিউন। ট্রাইকে নির্দেশ দেওয়া হয়েছে যে কলার টিউনটি ভারতবর্ষের প্রত্যেকটি গ্রাহকের টেলিফোনে তার রিংটোনের জায়গায় বা তার কলার টিউনের জায়গায় সেটি যেন বাজানো হয়। কি শুনছেন সেখানে? আমি সহজ করে বলি। সেখানে শোনা যাচ্ছে যে কিছু অসৎ ব্যক্তি আপনাকে সিবিআই, ট্যাক্স, শুল্ক বিভাগ বা পুলিশ এই ধরনের কোনো নাম ভারিয়ে পরিচয় দিয়ে আপনাকে ফোন করতে পারে এবং তাদের উদ্দেশ্য একটাই, আপনাকে ডিজিটাল অ্যারেস্ট করা। কি শোনেননি তো এই শব্দটা কখনো? সেটাই স্বাভাবিক। আমরা যত আধুনিক হচ্ছি আমরা তত খাঁচাবন্দি হয়ে যাচ্ছি। যেমন ধরুন, একটা সময় চিঠির প্রচলন ছিল, তারপর এলো অর্কুট, তারপর আস্তে আস্তে ইমেল বা এখন আরো অনেক আধুনিক বিভিন্ন অ্যাপস। কিন্তু আপনি কি জানেন যে আপনি সর্বদাই নজরদারির আওতায় রয়েছেন? সবসময় আপনাকে নজর রাখছে হ্যাকাররা বা সাইবার অপরাধীরা। কিন্তু সাইবার অপরাধ তো ভারতবর্ষে নতুন কিছু নয়। এর আগে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে আঞ্চলিক বা সর্বভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে নিয়ে বহু হাজার হাজার লক্ষ লক্ষ অনুষ্ঠান হয়েছে। তাহলে আজ 1 ঘন্টা আমরা কি নিয়ে আলোচনা করব? প্রথমেই আপনাদের বললাম যে স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে বিভিন্ন টেলিফোনে এই মুহূর্তে যে কলার টিউনটি আপনারা শুনতে পাচ্ছেন, ওটাই আমাদের আলোচনার বিষয়, ডিজিটাল অ্যারেস্ট। দেখুন, গত কয়েকদিন অন্য নম্বরে ফোন করলেই ফোনের রিংয়ের জায়গায় বাজছে। অপরাধের ফাঁদে সাধারণ মানুষ যাতে পা না দেয় তার জন্য মোবাইলে কলার টিউনের মাধ্যমে লাগাতার প্রচার শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। সাইবার প্রতারণার নয়া 2 আতঙ্ক, ডিজিটাল অ্যারেস্ট ও ই-সিম। গত 1 বছরে এই দুইয়ের উৎপাতে কার্যত ঘুম উড়েছে পশ্চিমবঙ্গ পুলিশের। কারণ এই 2 রাস্তায় অনায়াসে মানুষের সর্বস্ব লুট করে কার্যত পথে বসাতে শুরু করেছে হ্যাকাররা। আধুনিক দুনিয়ায় সাইবার ক্রাইম বা হ্যাকিং নতুন কোনো ঘটনা নয়। তাহলে কেন এই 2 রাস্তা নিয়ে এত চিন্তা প্রশাসনে? ই-সিম ব্যবহার করে ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খালি করা হচ্ছে। কিন্তু লুটেরাদের শনাক্ত করা তদন্তকারীদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়ছে। ধরা না পড়ার কারণে এই ধরনের সাইবার অপরাধের সংখ্যা বেড়ে চলেছে। ফেক সিম নিয়ে বা ই সিম ইউজ করে করা হয়, একটা প্রেক্ষাপট তৈরি করা হয়, থানা বা কোনো একটা তোমার হাইকোর্টের পেছনের ব্যাকড্রপ তৈরি করে, সিন তৈরি করে লোককে প্রতারণার ফাঁদে ফেলে যে আমরা কোনো আইপিএস অফিসার বলছি বা কোনো থানা থেকে ফোন করছি। কিন্তু মজার কথা হচ্ছে যে এই প্রতারণা যেটা হয়, আমরা ডিজিটাল অ্যারেস্ট ঠিকই বলছি, অ্যারেস্ট তো এখানে হয় না জাস্ট খালি ভয় দেখিয়ে তোমার নার্ভের পাওয়ার দেখে যে তুমি কতক্ষণ ভয় পাচ্ছ না সেটার উপর ডিপেন্ড করে তোমার কাছে কিছু টাকা প্রতারণা করে নেওয়া হয়। কিন্তু এটা টোটালি হয় ম্যানুয়ালি। কোনো পুলিশের ফোন কল আসে বা এই ধরনের সংশ্লিষ্ট দপ্তর থেকে ফোন এলে মানুষের খুব স্বাভাবিক ব্যাপার যে তার পালস কাজ করবে না, নার্ভাস হবে এবং সঙ্গে সঙ্গে সে কি করে, চেষ্টা করে যে কিভাবে এটাকে নেগোসিয়েট করানো যায় বা এই মানে থেকে বাঁচা যায়। কারা করছে এই ধরনের অপরাধ? কৃষ্ণগঞ্জের সাইবার অপরাধ চক্রে যুক্ত থাকার অভিযোগে চৌগাছা থেকে লিঙ্কন বিশ্বাস নামে এক বিজেপি নেতাকে কেরল পুলিশ গ্রেফতার করেছে। কেরলের কোচিতে ভিডিও কল মারফত এক প্রৌঢ়াকে প্রতারিত করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে 4 কোটিরও বেশি টাকা তুলে নেওয়া হয় বলে অভিযোগ। হরিয়ানার ফরিদাবাদে ডিজিটাল অ্যারেস্টের ঘটনায় এক ইঞ্জিনিয়ার 6 দিন ডিজিটাল অ্যারেস্ট হয়েছিলেন। কি এই ডিজিটাল অ্যারেস্ট? ডিজিটাল অ্যারেস্ট ও ই-সিম কি? ভিডিও কল করে নিজেদের সিবিআই, ইডি বা বিচারক দাবি করা হচ্ছে। তারপর গ্রেফতারির ভয় দেখানোরই নাম দেওয়া হয়েছে ডিজিটাল অ্যারেস্ট। আর এই ডিজিটাল অ্যারেস্ট করা হচ্ছে ই-সিমের মাধ্যমে। সিম কার্ড ছাড়া ইন্টারনেট ব্যবহার করে ফোন নম্বর তৈরি হলো ই-সিম। এখন প্রশ্ন হলো, ডিজিটাল অ্যারেস্টের ঘটনা ঘটলে কি প্রতারিত ব্যক্তি টাকা ফেরত পাবেন? এর বিষয়ে কাকে অভিযোগ জানাতে হয়? যত তাড়াতাড়ি অভিযোগ জমা পড়ে তত ভালো। সেই ক্ষেত্রে টাকা ফেরত পাওয়ার একটা সুযোগ থাকে। ডিজিটাল অ্যারেস্টের ঘটনায় জাতীয় সাইবার অপরাধ হেল্পলাইন 1930 তে ফোন করে অভিযোগ রেজিস্টার করুন।
অভিযোগ জমা পড়লে আপনার অ্যাকাউন্টের সেই লেনদেনটা ব্যাংককে ব্লক করে দিতে বলা হয়। যে প্রতারকের অ্যাকাউন্টে আপনার টাকা গেছে সেই অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়। ঘটনার 24 থেকে 48 ঘন্টার মধ্যে অভিযোগ জমা পড়াটা খুব প্রয়োজন। এক্ষেত্রে আপনার টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা খুব কম থাকলেও থাকে। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমাদের প্রতিবেদনে এই গোটা সাবজেক্টটার মাত্র 1% নিয়ে আলোচনা করলাম, কিন্তু এখনো 99% আরো গভীরে ঢুকে আলোচনার প্রয়োজন রয়েছে, কারণ আমাদের এই আগামী 1 ঘন্টার উদ্দেশ্য আপনাকে সতর্ক করা, কিন্তু কতটা সতর্ক হবেন সেটা নির্ভর করছে আপনার উপরে। আমরা পরিচয় পর্বে আসি। আমাদের পরিচয় পর্বে আমি প্রথমেই পরিচয় করব, আমার সঙ্গে রয়েছেন স্বপন দাস সেনগুপ্ত, এক্স এজিএম এসবিআই অর্থাৎ এক্স ব্যাংকার। স্যার, আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আমার সঙ্গে রয়েছেন আইটি এক্সপার্ট সুপর্ণ মৈত্র। স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আমার সঙ্গে রয়েছেন কলকাতা পুলিশের প্রাক্তন ডেপুটি পুলিশ কমিশনার সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। সত্যজিৎ বাবু, আপনাকে স্বাগত। এবং আমাদের অনুষ্ঠানে রয়েছেন সন্দীপ সেনগুপ্ত, সাইবার ক্রাইম এক্সপার্ট বা সাইবার এক্সপার্ট। আপনাকেও স্বাগত আমাদের অনুষ্ঠানে। যে চারজনকে আপনারা আজকে অনুষ্ঠানে দেখছেন, আমি এটা প্রথমেই বলে রাখি যে তারা প্রত্যেকে এই ঘটনাগুলোর সঙ্গে প্রত্যেক দিন নিয়মিত তারা যোগাযোগ রাখছেন এবং এই ঘটনার উপরে তারা কাজ করছেন। শুধু তাই নয়, তাদের কর্মজীবনে একটা দীর্ঘ সময় এবং টিল নাও এই পর্যন্ত তারা এই ঘটনাগুলোকে নিজের চোখে দেখে আসছেন। সেজন্যই আজকের প্যানেল সম্পূর্ণ অরাজনৈতিক। আমি আজকের আলোচনা প্রথম শুরু করতে চাইব সন্দীপ সেনগুপ্ত আপনাকে দিয়ে। সন্দীপ বাবু, আমার সাংবাদিকতায় অন্তত এই সাইবার ক্রাইমের উপরে কয়েকশো শো আপনার সঙ্গে আমি করেছি, কিন্তু আজকের ঘটনাটা আমার বারবার মনে হচ্ছে ইটস ডিফারেন্ট। কারণ একটাই, সেটা হচ্ছে ডিজিটাল অ্যারেস্ট। অনেকে এখনো বুঝে উঠতে পারছেন না, আমি হলফ করে বলতে পারি, যারা এই ধরনের ঘটনা এই প্যানেলটা দেখছেন তারা জানেনই না যে হোয়াট ডিজিটাল অ্যারেস্ট। ডিজিটাল অ্যারেস্ট কি এবং কিভাবে হচ্ছে, এটা প্রথম আপনার থেকে আমি জানতে চাইব। আচ্ছা, দেখুন, এখানে ডিজিটাল অ্যারেস্ট বলতে প্রত্যেক দিনই ধরুন 10-20টা করে ফোন আমাদের কাছে আসছে, যেগুলো ম্যাক্সিমামই দেখবেন যে +91 দিয়ে শুরু নয়, +92, +6 দিয়ে এরম ধরনের বিদেশি নাম্বার দিয়ে শুরু হচ্ছে এবং ফোন করে বলছে যে আপনার কিছু একটা প্রবলেম। কি প্রবলেম? নয় আপনার কোনো কুরিয়ার ধরা পড়েছে যেখানে ড্রাগস আছে, আপনার নামে এটাকে আমরা কাস্টমসে ধরেছি, অথবা আপনার নামে 2টো আধার কার্ড পাওয়া গেছে, অথবা আপনার পাসপোর্টে কিছু অসঙ্গতি ধরা পড়েছে, অথবা আপনার কোনো একটা ব্যাংকের অ্যাকাউন্টে কোনো একটা জামতারা গ্যাংয়ের টাকা এসছে যেখান থেকে আপনার নাম জড়িয়ে গিয়েছে, এবং পুলিশ আপনার নামে একটা এফআইআর হয়েছে। আপনি ইমিডিয়েটলি থানায় চলে আসুন। যদি আপনি এটা সেটেল করতে চান, কিছু টাকা দিয়ে দিন, তাহলে আমরা এটাকে আর পার্সু করব না। এবার পুলিশ কোনোদিন এরকম ফোন করে কাউকে ধমকি দেয় না, এবং এতটাই মানে প্রফেশনালি মানুষকে বুলি করছে যে মানুষ এমনিতেই, পুলিশ যখন কাউকে শোনে যে আমি থানা থেকে আসছি, একটা টার্ম আছে, এই থানা থেকে আসছি শুনলেই মানুষ একটু ভয় পেয়ে যায়। এবার থানা থেকে ফোন করছি এইটা শুনে মানুষকে যখনই কিছু বলে মানুষ একটু নার্ভাস হয়ে যায়, এবং তারপরে যখন এই সমস্ত বলার থাকে এবং মানুষ সত্যিই ভাবে সত্যিই কিরম হয়েছে, আমার কোনো অ্যাকাউন্টে কোনো টাকা ঢুকেছে যেটা হয়তো কোনো জামতারা ইউজ করেছে, বা আমার নাকি সত্যিই কোনো একটা আধার কার্ড ইস্যু হয়েছে, এগুলো ধরতে পারে না, মানুষ অতটা টেক সেভি নয়। এইবার ওটা এতটাই কনভিন্সিং অবস্থায় বলে যে আপনার নামে এই হয়েছে। আর দেখুন, ডেটা সমস্ত মার্কেটে ফ্লো করছে, মানে একটা বাড়ির অ্যাড্রেস, ডেট অফ বার্থ, আধার কার্ড নাম্বার চাইলে মানুষ ইজিলি জেনে যাবে। এতটাই তথ্য দিয়ে দিচ্ছে যে আপনার নাম কি এই, আপনার আধার কার্ড কি এই, আপনার বাড়ির অ্যাড্রেস কি এই, আপনার ফোন নাম্বার, ডেট অফ বার্থ এইগুলো কি এই, তাহলে কিন্তু আমাদের কাছে সমস্ত ইনফরমেশন আসছে। আমরা কিন্তু ল এনফোর্সমেন্ট থেকে বলছি উই নো এভরিথিং অ্যাবাউট ইউ, এবং আপনার এই ক্রাইমের জন্য কিন্তু আপনি ফেসে যাবেন। এতটাই কনভিন্সিং যে মানুষ ভয় পেয়ে টাকা দিয়ে দিচ্ছে। আর একবার যেই দিয়ে দিচ্ছে সেটা মানে 10 লাখ, 20 লাখ, 70 লাখ, আমরা দেখেছি 7 কোটি টাকা মানুষের কাছ থেকে বার করে নিয়েছে, মানে এফডি ভেঙে, তাদের যাবতীয় পুঁজি ভেঙে, জাস্ট ভয় আমাকে পুলিশ ধরবে না। এই ভয়টা কাজে লাগিয়ে মানুষকে টাকাটা বার করে নেওয়া, এটাই নার্ভ নিয়ে। মানে আমি এখানে খুব ইম্পর্টেন্ট দিতে চাইবো একটা কথায়, যেটা বারবার সন্দীপ বাবু বলছেন, অন্তত 3 বার শব্দটা ব্যবহার করলেন, যে আপনার নার্ভ নিয়ে খেলা করছে এবার এই অপরাধীরা। কেন আপনারা মনে করবেন
যে দেখবেন এখন সাধারণত ওটিপি বা তথ্য চেয়ে ফোন করা, বয়স্ক লোকেদের ফোন করা, এই জালিয়াতিগুলো এখন অতীত। কারণ এগুলোতে আমরা বারবার অনুষ্ঠান করে স্যারেরা যারা রয়েছেন তারা মানুষকে সতর্ক করতে পেরেছেন। তাই নতুন পন্থা এবার আসা হচ্ছে যে আপনার নার্ভকে ব্রেকডাউন করে আপনার কাছ থেকে তথ্য হারানো। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ম্যাটার। আমি একটু সত্যজিৎ বাবু আপনার কাছে জানতে চাইবো, এই যে কথায় কথায় পুলিশের কথা উঠে আসছে, আপনার কাছে যাওয়ার আগে নরেন্দ্র মোদী তিনি 1 মাস আগে একটা অনুষ্ঠান করে, মন কি বাত অনুষ্ঠান করে ভিডিও দেখিয়ে তার কিছু কথা শেয়ার করেছিলেন। কি বলেছিলেন এবং সেই ভিডিওতে কি দেখাচ্ছিলেন নরেন্দ্র মোদী, চলুন আপনাদেরকে দেখাই, তারপরে আপনি বুঝতে পারবেন যে আমি কি প্রশ্ন আপনার কাছে করতে চলেছি। দেখুন। डिजिटल अरेस्ट के फ्रॉड में फोन करने वाले कभी पुलिस, कभी सीबीआई, कभी नारकोटिक्स, कभी आरबीआई, ऐसे भांति भांति के लेबल लगाकर बनावटी अधिकारी बनकर बात करते हैं और बड़े कॉन्फिडेंस के साथ करते हैं। मुझे मन की बात के बहुत से श्रोताओं ने कहा कि इसकी चर्चा जरूर करनी चाहिए। आइए मैं आपको बताता हूं ये फ्रॉड करने वाली गैंग काम कैसे करती है, ये खतरनाक खेल क्या है, आपको भी समझना बहुत जरूरी है, औरों को भी समझाना उतना ही आवश्यक है। पहला दाव आपकी व्यक्तिगत जानकारी, वो सब जुटा करके रखते हैं। आप पिछले महीने गोवा गए थे, है ना? आपकी बेटी दिल्ली में पढ़ती है ना? वे आपके बारे में इतनी जानकारी जुटा कर रखते हैं कि आप दंग रह जाएंगे। दूसरा दाव, भय का माहौल पैदा करो। वर्दी, सरकारी दफ्तर का सेटअप, कानूनी धाराएं, वो आपको इतना डरा देंगे, फोन पर बातों बातों में आप सोच भी नहीं पाएंगे। और फिर उनका तीसरा दाव शुरू होता है। तीसरा दाव, समय का दबाव, अभी फैसला करना होगा। সত্যজিৎ বাবু, আমি আপনার কাছে জানতে চাইবো, পুলিশ, সিবিআই, সিআইডি ইত্যাদি বিভিন্ন সংস্থার নাম করে এরা ভয় দেখাচ্ছে। এমনকি এটাও জানা যাচ্ছে যে একটা সময় তারা ভিডিও কল করছে এবং দেখা যাচ্ছে পুরো থানার মতো একেবারে পেছনে সবকিছু সাজানো, তিনি পুলিশের পোশাক পরে রয়েছেন, পেছনে সিআইডির লোগো, সিবিআই এর লোগো, ইনকাম ট্যাক্সের লোগো, তারা ভয় দেখাচ্ছেন। এটা কিভাবে সম্ভব হচ্ছে? সৈকত খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট দিয়ে শুরু করেছেন। আমার পাশে ডান দিকে সন্দীপ, এবার হি ইজ দ্য মাস্টার অফ, মানে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ওই নাম করা সবচেয়ে। দুটো তিনটে কথা একটু বলা দরকার সাধারণ লোকের উদ্দেশ্যে। ডিজিটাল অ্যারেস্ট বলে কোনো অ্যারেস্ট ভারতবর্ষে নেই, ভারতবর্ষের আইনে নেই, ভারতবর্ষের সংবিধানে নেই এবং কোথাও নেই। অ্যারেস্ট কথাটা যখনই মাথায় আসবে, মাথায় রাখতে হবে যে কোনো কোর্ট ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করতে পারে, কোনো লোকই ডিজিটাল অ্যারেস্ট কোনো কাগজপত্র কিংবা কিচ্ছু ইস্যু করতে পারে না। এটা সাধারণের প্রথম জানা দরকার আছে। দ্বিতীয় যেটা পয়েন্ট সেটা হচ্ছে, যখনই যেটা সন্দীপ বলল একদম ওই রকমভাবে বাস্তবভাবে ওই ফোনগুলো আসবে। মাননীয় প্রধানমন্ত্রী ওই একই কথা বললেন যে আপনাকে ফোন করে প্রথমে আপনার কনফিডেন্সটা নিয়ে নেবে এবং প্রত্যেকটা খবর অ্যাকুরেট খবর দেবে আপনাকে। আপনার এই আছে, আপনার অ্যাক্সিস ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, এরকম এরকম প্রত্যেকটা খবর দেবে। দেওয়ার পর বলবে আপনার এইখান থেকে অ্যাকাউন্ট থেকে আপনি এই নারকোটিক ডিপার্টমেন্টে এত টাকা হ্যান্ডওভার করেছেন, অমুক থেকে আপনার কাছে কমপ্লেন আছে। এবার পেছনে আপনার এই যে কলগুলো হবে না, এই কলগুলোর পেছনে এখানে কিন্তু ভিডিও কল করে দেবে ওরা। আপনার সাথে যখন কল করবে দেখবেন ভিডিও কল হচ্ছে প্রথমেই, মানে আপনার এমনি ফোনে কথা বলতে পারবে না, প্রথমেই ভিডিও কল করে দেবে, করে পেছন দিকে দেখাবে। দেখুন সিবিআই অফিসাররা বসে আছে, উপরে লেখা আছে একদম সিবিআই অথরিটি ইউনিফর্ম পরা অফিসার, যেটা আপনি দেখালেন ওই রকম অফিসাররা বসে আছে। এবং সবচেয়ে বড় কথা যেটা আমার চোখে দেখা, আমি ঘটনাটা একটু 1 মিনিটের মধ্যে বলবো, সেটা হচ্ছে যে আপনাকে ভারতবর্ষের প্রধান বিচারপতি তখন তার 3 জনের বেঞ্চ আপনার নাম তুলে কথাটা বলছে। চিন্তা করুন, সে ভারতবর্ষের প্রধান বিচারপতি কারোর নাম জানার কথাই না, সে কলকাতার একজনের নাম তুলে কথা বলছে এবং তারপরে সুপ্রিম কোর্ট থেকে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করার একটা কপি দেখাচ্ছে। এই ওয়ারেন্ট অফ অ্যারেস্টটা আছে। এইটা আমি ছোট্ট করে ঘটনাটা বলি। খুবই বিখ্যাত লোক কলকাতার, আমি নাম উচ্চারণ করব না তার, তার বয়স কম বেশি 78,
তিনি খুব বিখ্যাত লোক এই জন্য কারণ রামদেবকে উনি কলকাতায় এবং ওয়ার্ল্ডে ইন্ট্রোডিউস করেছিলেন। ওনাকে আমরা যোগাচার্য হিসাবে চিনি, নাম বলছি না। দেখছি যে তার নাতির থেকে প্রচুর কল আমার ফোনে আসছে। এখন নাতি খুব জোরে জোরে গাড়ি চালায়, সেই জন্য ফোনটা একটু পরে ধরেছি। আমি বলছি কি হয়েছে, বলছি যে नानाजी आपको फोन करने बोला। बोलो नानाजी को फोन करने बोलो। बोलो नानाजी का फोन सील्ड है। बोले सील्ड है, कैसा सील्ड है? अच्छा तो हम फोन करता है तो फोन तो ধরছে না, ফোনটা সত্যি সত্যি सील्ड। আমি বললাম যে बोल कर नानाजी को अरेस्ट हो जाएगा। बोले अरेस्ट हो जाएगा, क्या हुआ? बोले आप आइए थोड़ा। तो थिएटर रोडে বাড়ি ওনার, থিয়েটার রোডে বাড়ি। আমি সাথে সাথে আসলাম, এসে দেখছি এই শীতের মধ্যে 16 ডিগ্রি এসি চালিয়ে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। আমি বললাম কি হলো সাহেব? বলছে যে আমার বিপি ডাউন হয়ে গেছে। আমি বললাম বিপি ডাউন হলো, কি হয়েছে? বলে আমার তো অ্যারেস্ট। আমি বললাম আপনি আসুন তো কনফারেন্স রুমে বসুন। আসুন, বসলাম। বসার পরে দেখছি তার ফোনে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ, একদম সিল, প্রথমে নামটাই হচ্ছে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ। তারপর সব শুনলাম, বলছে আমার কাছে 50 লক্ষ টাকা চেয়েছে। তো আমি 20 লক্ষ টাকা দিতে চেয়েছিলাম যে শার্টে দেওয়ার জন্য, কিন্তু বলছেন আমরা কালকে সকালের মধ্যে আমাদের টিম আসছে বোম্বে থেকে, আপনাকে এখান থেকে লক আপে করে নিয়ে যাবো, কোমরে দড়ি দিয়ে নিয়ে যাবো এখান থেকে বোম্বেতে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করুন, দেখি আপনার ফোনটা দেখি। তো ওনার ফোন থেকে যখনই আমি হ্যালো করছি দেখতে পাচ্ছি যে উনি সেকেন্ডের মধ্যে ওটা ভিডিও কল হয়ে গেল। ভিডিও কল হওয়ার সাথে সাথে এই যে উপরে যে সুইচটা, যে ক্যামেরাটা যেটা থাকে, আমি ক্যামেরাটা বন্ধ করে দিলাম। অর্থাৎ একটা 5 সেকেন্ড আমার চেহারাটা ওরা দেখে নিল আর কি, 5 সেকেন্ড। তারপরে আমি কথাবার্তা বললাম যে আপনারা কোন হয় সব কথাটা তো হলো। কথার মধ্যে দেখলাম আফগানি টোন আছে, আফগানিস্তান থেকে কিংবা এরকম একটা টোনের ভাষ আসছে, এবং সেইখান থেকে ওরা কথাবার্তা বলল। এবং তারপরে বললাম যে যখন আমি শুরু করলাম কোন সেকশন, এফআইআর কোথাকার, কোন থানার এফআইআর সেকশন অফ বলিয়ে, কিন্তু একটা জিনিস করা, সেকশন অফ ল, এফআইআর নাম্বার, থানা নাম্বার একদম অ্যাকুরেট বলে যাচ্ছে পর 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 পর। আমি একজন ডেপুটি কমিশনার, ওকে ইস্যু করতে পারছি না। তারপরে বললাম যে আপ আইয়ে না, आपको आइए, हम तो हाई इधर में, हम কলকাতা পুলিশ का ডেপুটি পুলিশ কমিশনার হয় না। আমাকে জিজ্ঞেস করছে হোয়াট ইজ ওর নেম। আমি আমার নাম বলার পরে একটা কথা ওরা বলছে, বলে ইতনা গোড়া कोई বাঙালি होने नहीं सकता है। এই কথাটা কিন্তু বলেছে প্রথম, ইতনা গোড়া कोई বাঙালি नहीं होने सकता है, आप फॉल्स है। তো আমি যা যা বলা, তারপর তো একটু শুরু করলাম গালাগালি। তারপরে ওরা বুঝতে পেরে গেল, তারপর থেকে আর ফোন টোন কিছু হলো, এবং তারপরে গরম দুধ খেয়ে ভদ্রলোক সিধে হলো। প্রশ্ন হচ্ছে যখনই আপনার কাছে এইরকম ফোন আসবে কিংবা কিছু আসবে, একদম ভয় পাবেন না। প্রথম কথা, হয় ফোন ধরবেন না, কিংবা ওকে যখনই দেখছেন ভিডিও কল হচ্ছে আপনি প্রথম দিকের ক্যামেরাটাকে বন্ধ করে দিন, কিংবা ডিলিট করে ফোন রিসিভই করবেন না। এবং সাথে সাথে কিন্তু আপনার লোকাল থানায় কিন্তু জানাবেন। লোকাল থানায় কোথায় জানাবেন? লোকাল থানায় আপনি তো নাম্বার জানেন না, লোকাল থানার নাম্বার জানেন না। আপনাদের যে আমাদের যে ক্রাইমের যে আপনাদের টিভিতে দেখানো হলো 1930, ওটা তো আছেই, কিন্তু আপনি যদি কারো নাম্বার না পান, একটা 03322505099 03322505099 ফোন করে আপনি লোকাল থানার ওসিকে এই ঘটনাটা ফোনে বলুন। লোকাল থানার ওসি আপনাকে সম্পূর্ণ পরিমাণে সাহায্য করবে। আপনি অতি অবশ্যই ঘটনাটা ব্যাংকের অথরিটিকে জানাবেন, যেই ব্যাংকে আপনার লামসাম অ্যামাউন্ট আছে কিংবা অ্যাকাউন্ট আছে, তাকে সাথে সাথেই জানাবেন। কয়েকদিন আগে স্টেট ব্যাংক অথরিটি থেকে একটা বিশাল বড় প্রোগ্রাম করেছিল হোটেল হিন্দুস্তানে। তো ওখানে সাইবার অ্যাটাক এবং ওই ডিজিটাল অ্যারেস্ট সম্বন্ধে আমাকে কিছুক্ষণ বলতে হয়েছিল। ওখানে আমাদের রিজনাল ম্যানেজাররা ছিলেন, ডেপুটি জেনারেল ম্যানেজার ছিলেন, সবাই কলকাতার সব জেনারেল ইসেরা ছিলেন বা ব্রাঞ্চ ম্যানেজাররা ছিলেন। আমার বক্তব্য যেটা, যে আপনারা ডিজিটাল অ্যারেস্ট শুনে ঘাবড়ে যাবেন না। মাননীয় প্রধানমন্ত্রী যে কথাগুলো বললেন, সন্দীপ খুব সুন্দর ভাষায় কথাগুলো বলেছে, আবার সেই কথা মেনে চলুন। ডিজিটাল অ্যারেস্ট বলে কোনো অ্যারেস্ট হয় না ভারতবর্ষে। আপনি যেটা খুব স্পষ্টভাবে বললেন, প্রথম কথা হচ্ছে ডিজিটাল অ্যারেস্ট বলে কিছু হয় না। যদি আপনি সত্যিই কোনো অপরাধ করে থাকেন, সেই অপরাধ আপনি জানবেন সবার আগে, কারণ সেই অপরাধ আপনি সংগঠিত করেছেন। যে অপরাধ আপনি জানেনই না, তাহলে সেই অপরাধ আপনি সংগঠিত করেননি, এটাই স্বাভাবিক। কিন্তু এখানে একটা বড় বিষয় লুকিয়ে রয়েছে, সেটাই আমি জানতে চাইবো সুপর্ণদার কাছ থেকে। সুপর্ণবাবু, আমি আপনার থেকে জানতে চাই, আমরা এখন মুনিমুরকির মতো যে কোনো জায়গায় আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড দিয়ে দিচ্ছি, যে কোনো জায়গায়।
মানে এখন একটা সামান্য কোনো কাজ করতে গেলেও সবাই আধার কার্ড চাইছে, বলছে আধার কার্ড না হলে কিছু হবে না, প্যান কার্ড চাইছে, ভোটার কার্ড চাইছে, সামান্য একটা মানে 10 টাকা লোন দেবে কোনো অ্যাপ সংস্থা, সে বলছে বাড়ির ছবি তুলে পাঠাও। মানে এই যে মুড়ি মুরকির মতো মিস ইউজেস অফ আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তার জন্য ভারতবর্ষে কোনো রেগুলেশন নেই। ভারতবর্ষে আমার ডেটা প্রাইভেসির কোনো সিওরিটি গভর্নমেন্ট দিতে পারবেন, এবং তার সুযোগ নিয়েই তো আজকে হচ্ছে, যেটা বারবার আলোচনায় উঠে আসছে, যে তারা সব জানে আমি কবে গোয়া গেছি, আমি কবে আমার মেয়েকে কোন কলেজে ভর্তি করিয়েছি। একজন ডেপুটি পুলিশ কমিশনার পর্যন্ত তাদের সঙ্গে তাদের মানে তাদের কথার সঙ্গে পেরে উঠতে পারছেন না, কারণ তারা এতটাই তথ্য রাখছেন। আমরা বাঁচবো কিভাবে তাহলে? অথচ প্রধানমন্ত্রী বলছেন আমাদের রোজ ডিজিটাল হয়ে যেতে হবে। সৈকত, আপনি বোধহয় প্রথমে যখন অনুষ্ঠানটা শুরু করেছিলেন আপনি বোধহয় বলেছিলেন যে এটা কোনো রাজনৈতিক অনুষ্ঠান নয়। ঠিক। সুতরাং আমি জানি যে আপনি এই বিষয়টাতেই আলোচনা করবেন, একদম। কিন্তু আপনার এই আমাকে যে প্রশ্ন মানে আপনি জর্জরিত করার চেষ্টা করলেন, আমি জর্জরিত যদিও হচ্ছি না, কিন্তু তা সত্ত্বেও আপনি যেটা জর্জরিত করার চেষ্টা করছেন তার থেকে একটা যদি কেউ ভুল ব্যাখ্যা বা অপব্যাখ্যা করে ফেলেন তাহলে মনে করবেন যে হাম কাগজ নেই দিখাएंगे, সেটার বোধহয় আপনি প্রোগ্রামটা করছেন। একদম। হ্যাঁ, সুতরাং এটা আপনাকে মাথায় রাখতে হবে ঠিক। যে আপনি সেরকম কোনো কথা বা এখানে প্রমোট করার চেষ্টা করছেন। একদমই না। আপনি বলছেন যে ভাই আমি যদি সত্যি ডিজিটালের দিকে হাঁটতে চাই তাহলে যে সমস্যাগুলো আসবে সেটাকে আমরা কিভাবে ওভারকাম করব। এক। দুই হচ্ছে আজকে যেখানে প্যানেল তৈরি হয়েছে সেখানে আপনি খুব ভালো ভালো সেক্টরের মানুষকে রিপ্রেজেন্ট করতে পাঠিয়েছেন। আপনি সন্দীপকে ডেকেছেন, সন্দীপ সাইবার ক্রাইম নিয়ে বলছেন। তারপরে ল এনফোর্সমেন্ট এজেন্সির জন্যে সত্যজিৎ ব্যানার্জির মতো মানুষকে এনেছেন। ব্যাংক যেটাতে মানুষ অর্থ রাখেন সেই জন্যে আপনি স্বপন সেনগুপ্ত সাহেবের মতো মানুষকে ডেকেছেন। আর আমি বরাবরই এদের তিনজনের সাথে কাজ করেছি একজন নীতি নির্ধারক হিসেবে, এবং তো আগে দু একটা কথা আপনাকে বলার দরকার যে এই যে ঘটনাগুলো ঘটছে সেটা বলা হয়েছে যে কার কি কি রেসপন্সিবিলিটি, কেন্দ্রীয় সরকারের কি কি কাজ করা আছে এবং রাজ্য সরকারের কি কি কাজ করতে হবে। এবং পুলিশ বা পাবলিক অর্ডার সবসময় ভারতবর্ষের যে সংবিধানের 7th শিডিউলে বলা আছে, এবং ল এনফোর্সমেন্ট এজেন্সি যার প্রতিনিধি এখানে বসে আছেন সেখানে কিন্তু সঠিকভাবে বিবরণ দেওয়া আছে যে অপরাধকে বিরত করা, চিহ্নিতকরণ করা, অনুসন্ধান করা এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার পুরো দায়িত্ব হচ্ছে ল এনফোর্সমেন্ট এজেন্সির, স্টেটের। এবং কেন্দ্রীয় সরকার তাদের কি কি কাজ আছে? কেন্দ্রীয় সরকারের কাজটা হচ্ছে তারা অ্যাডভাইসারি, পরিকাঠামো তৈরি করতে যা সাপোর্ট সেটা তারা দেওয়ার চেষ্টা করবেন। এবং এই মর্মে কি কি কাজ হয়েছে আমি সেটা একটু বলে দিতে চাই, এটা খুব ইম্পর্টেন্ট। তার আগেই বলি যে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ এবং কলকাতার পুলিশ তারা দারুণভাবে কাজ করছেন, এবং প্রত্যেকভাবে তার কারণটা হচ্ছে তারা চেষ্টা করে যাচ্ছেন যে কিভাবে মানুষ সচেতন হন আরও। কিন্তু কি কি কাজ আমাদের ভারতবর্ষে হয়েছে সেটা আপনাকে একটু জানিয়ে রাখার এখানে দরকার আছে, কারণ প্রত্যেকে যেটা সত্যজিৎবাবুও বলেছেন, আমাদের ভাই সন্দীপও বলেছে। প্রথম কথা হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার একটা ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার বা 14C, তারা এটা কিন্তু একটা অ্যাটাচড অফিস, মানে এনসিআরবিতে সব ডেটা থাকে না, এই রিলেটেড ডেটা, তারা একটা সেরকম জিনিস তৈরি করেছেন। এক। দুই হচ্ছেন তারা প্রত্যেকটা সংবাদ মাধ্যম সেটা বিভিন্ন ভাষায় হোক, এবং তারা ক্যাম্পেইন, প্রসার ভারতী, ইলেকট্রনিক মিডিয়া বা আপনি যেটা করছেন আপনি সেটার মাধ্যমে তারা কিন্তু জনচেতনা বাড়ার চেষ্টা করছেন। দুই। তিন হচ্ছে 14C, তারা আপাতত 1700টা স্কাইপ আইডি আর 59,000 হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, ডিজিটাল অ্যাকাউন্টের জন্য অ্যারেস্ট ছিল সেটা ব্লক করা হয়েছে। এটা আমি যেটা ফিগার দিচ্ছি 10 ডিসেম্বর রিলিজ করা জিনিসটা, ডেটাটা দিচ্ছি। তারপরে সেন্ট্রাল গভর্নমেন্ট তারা একটা প্রেস রিলিজ করেছেন অন অ্যালার্ট, যেখানে ব্ল্যাকমেল বা ডিজিটাল অ্যারেস্ট, যেটা সত্যজিৎ স্যার এক্ষুনি বলছিলেন, সাইবার ক্রিমিনাল যারা ইম্পারসোনেট করছেন স্টেট বা আন্ডারটেকিং পুলিশ, নার্কোটিক কন্ট্রোল ব্যুরো, সিবিআই, আরবিআই, ল এনফোর্স, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বললেন। আরেকটা কাজ হয়েছে, আমরা প্রত্যেকে যখন টেলিফোনটা পাই, যেটা সত্যজিৎ স্যার বলছিলেন বা সন্দীপ বলছিল, এখন কিন্তু বিশেষ করে ভারত সরকার বা মিনিস্ট্রি অফ হোম
তারা কিন্তু টেলিকম সার্ভিস প্রোভাইডারদের সাথে একটা প্যাক্ট করেছে, করে তারা কি করেছেন যে এখন যদি অনেক সময় আমরা দেখতে পাচ্ছি কোনো ফোনে, যেটা সন্দীপ তার নাম্বারগুলোও দিয়ে দেওয়ার চেষ্টা করছিল, তারা কিন্তু ইন্টারন্যাশনাল কল বলে সেই যেটা লেখার জিনিসটা আছে, আগে কিন্তু সেটা ছিল না, স্ক্রিনে দেখাচ্ছে, সেটা স্পুফিং বলে একটা মেকানিজম এটা, হ্যাঁ সেটা, এবং সেটা না স্পুফিং ইজ আ স্প্যাম, কিন্তু স্পুফিং ইজ আ স্পেসিফিক আছে, তো সেটা করে তারা ইন্ডিয়ান নাম্বারগুলো অরিজিনেট করা। সুতরাং সন্দীপও বলেছে, সত্যজিৎ স্যারও বলেছেন, দয়া করে এই ফোনগুলো তোলার দরকার নেই। আচ্ছা, এবং 15/11/2024 মানে 15 নভেম্বর 2024 অবধি 6,69,000 সিম কার্ড এবং 1,32,000 IMEI পুলিশ রিপোর্ট করেছেন, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ব্লক করেছেন। আরেকটা যেটা স্যারও বলছিলেন, সত্যজিৎ স্যার, একটা ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল, সেটা ওয়েবসাইটটা বলছি https://cybercrime.gov.in, আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনেও দেখাচ্ছি, রাইট। এবং সেখানে কি করা হয়েছে, যা কিছু জিনিস সেখানে রিপোর্ট করা যায়। এবং সত্যজিৎ স্যার আরেকটা খুব ভালোভাবে বলেছেন, সত্যি এখানকার অফিসার ইনচার্জ বা যারা আইসি আছেন যেখানে, তারা ভীষণ করার চেষ্টা করেন। যদিও আমি যখন ন্যাসকমের দায়িত্বে ছিলাম, আমি সাইবার ক্রাইম ল্যাবটা ওখানে তৈরি করি, এবং তার জন্য আমি গৌতম মোহন চক্রবর্তী, তিনি আমার পেছনে পড়েছিলেন। যদিও যখন ওটা ইনঅগরেটেড হয় তার কিছুদিন আগেই ওনার ট্রান্সফার হয়ে যায় পাশনান্দা সাহেবের হাতে, 10th of August 2011 সেটা ইনঅগরেটেড হয়। আরেকটা যেটা করা হয়েছে ব্যাংকের জন্য, বিশেষ করে একটা লাইন করা হয়েছে, যেটা স্যার অ্যাটেন্ড করেছিলেন, SBI এর কথাটা স্যার বলছিলেন, সিটিজেন ফাইন্যান্সিয়াল সাইবার ফ্রড রিপোর্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম, সেটাও করা হয়েছে। তো এইগুলো করার চেষ্টা করেছে, এবং প্রত্যেকেই আমরা কেউ ফেসবুক ইউজ করি, কেউ টুইটার ইউজ করি, সেই জন্য প্রত্যেকে টুইটার @cyberdost, ফেসবুক @cyberdost14C এই জিনিসগুলো করা হয়েছে। এখন এগুলো করা হয়ে বারবার সচেতন করার চেষ্টা করা হচ্ছেন, সন্দীপরা ক্লাস নিচ্ছেন, দুটো জায়গায় সমস্যা দেখছি আমি সত্যই স্যার এতদিন ধরে সার্ভিসে ছিলেন, এবং আমি দেখেছি যে মানে কি দোর্দণ্ড প্রতাপ পুলিশ অফিসার উনি ছিলেন, আমি দেখেছি। আর সত্যি আমি ওনাকে কারেক্ট করে দিচ্ছি, আমি বলবো যেরকমভাবে আমাদের মন্ত্রীও একটু বাংলার উর্দুর মধ্যে গুলিয়ে ফেলেছিলেন, মন্ত্রী ভালোই মানুষ, গুলিয়ে ফেলেছিলেন, সত্যজিৎ বাবুও তার অজান্তে একটু গুলিয়ে ফেলেছিলেন। আসলে উনি শব্দটা র বলতে চাচ্ছিলেন, ওটা ডয়বিন্দু র হয়ে যাচ্ছিল। আসলে উনি বলতে চেয়েছেন যে ওরা জানতে চেয়েছে যে উনি এত গোঁড়া কেন, মানে এত ফর্সা কেন। আর উনি যেটা বলার চেষ্টা করছেন যে তারা বলছেন উনি এত গোঁড়া কেন। আমি কোনোদিনই ওকে গোঁড়া বলে জানি না, উনি বরাবরই গোঁড়া, সেটা আমি বুঝতে পারছি। এক তো আমার যেখানে সমস্যাটা দেখেছি যে পুলিশের ব্যাপারে তাদের জেনারেল আন্ডারস্ট্যান্ডিংটা আগে থেকে অনেক যদিও ইমপ্রুভ করছে, কিন্তু সেখানে ডিফিকাল্ট। আর জাজ বা যেখানে যারা মানে আমার মানে জাজেরা যারা বসে আছেন, তাদের একটু হাই এজ লিমিট হওয়ার জন্যে তাদের IT অ্যাক্ট বা অন্যান্য প্রভিশনের সাথে তারা অতটা CRPC IPC জানতেন, এখন BNS বা BNSS বা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট বুঝতেই সময় লাগছে, সেগুলোকে আবার আমরা সব কিছু BNSS করেছি। তো সেইখানে আমার বোধহয় একটু ট্রেনিংয়ের দরকার। দুই, এবং সত্যজিৎ স্যার আবার যেরকমভাবে সুন্দরভাবে প্রত্যেককে যে কথাগুলো বললেন, আমার সত্যজিৎ স্যারের কথাগুলো বেদবাক্যের মধ্যে যদি কেউ মনে করেন, প্রথম কথা হচ্ছে ফোন বাজলেই সব ফোন তুলতে হবে না, সত্যজিৎ স্যার এক। দুই হচ্ছে ক্যামেরাটা ওরা ভিডিও কল করে, আমাদের চট করে নিজের মুখ দেখাতে এত ইন্টারেস্ট, সেটা আমরা দিয়ে ফেলি। থার্ড হচ্ছে আমরা প্যারিস গেলাম না গেলাম, কিন্তু প্যারিসে গিয়ে সেই প্যারিসের ছবি দিয়ে দিলাম, নতুন গাড়ির ছবি দিয়ে দিলাম। একটু সোশ্যাল মিডিয়াতে নিজেদেরকে একটু কম অ্যাভয়েড করা, জায়গাটাই আমি পয়েন্ট আউট করব, মোর ইনফরমেশন টু দ্যাট। আমি এইটাই পয়েন্ট আউট করার চেষ্টা করব যে আমরা সোশ্যাল মিডিয়া মানে আমরা তো সমাজবদ্ধ জীব, আমরা প্রত্যেকটা মুহূর্তে আমরা একটা ভার্চুয়াল সোশ্যাল দুনিয়া বানিয়েছি। সেটা কি ভার্চুয়াল সোশ্যাল দুনিয়াটা হচ্ছে আমার অপরিচিত লোকজনের কাছে আমার পরিচিতি বাড়ানোর জন্য বা কিছু লাইকস, কিছু ভার্চুয়াল প্রশংসা পাওয়ার জন্য আমি নিজেকে এত সহজলভ্য করে ফেলছি। বা ধরুন আপনার কোনো সমস্যায় আপনি সেই সমস্যাটাকে ওভারকাম করার জন্য একটা ফ্রড ইনস্টিটিউটের কাছে আপনার তথ্য তুলে দেওয়ার জন্য আপনি নিজেই এত উদ্গ্রীব হয়ে থাকছেন। বা ধরুন একটা আননোন নাম্বার থেকে কল এলে তার অপর প্রান্তে কোনো মহিলা আছেন কিনা এটা জানার জন্য আপনার যতটা উদ্গ্রীবতা থাকে, এইগুলোই আপনার বিপদ ডেকে আনছে। আমার এই অনুষ্ঠান করার উদ্দেশ্য এটাই, আমরা জানি যে এই নাম্বারগুলো ফ্রড কল,
কিন্তু আপনি জানেন না যে ওইটা একটা শুধুমাত্র আপনার হাস্যকৌতুক করার জন্য ফোনটা ধরলেন, আর অপর প্রান্তে বসে থাকা ব্যক্তি টাইম গুনে আপনার টাকা ওখান থেকে তুলে নিচ্ছেন। এই বুদ্ধিটাও আমাদের রাখতে হবে। আমরা যদি এত সোশ্যাল মিডিয়া গ্যাদারিং করছি, আমরা সোশ্যাল মিডিয়াতে এত মানে আমরা নিজেদেরকে আপডেট করছি, কিন্তু এইটুকু সাধারণ জিনিস আমরা জানি না। এবার আমি বিরতির পর ফিরে আসবো স্যারের কাছে, স্বপনবাবুর কাছে, যে ধরুন আপনি তো শিকার হয়ে গেলেন, আপনি নিজের ভুলেই হলেন, কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে টাকাও চলে গেল। এবার আপনি কি করবেন? আপনার সামনে কোন রাস্তা খোলা? আপনি কিভাবে বাঁচবেন? সেটা আমরা নিয়ে ফিরবো একটা ছোট্ট বিরতির পর স্বপনবাবুর কাছে। সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আর বিরতির পর ফিরে এসে যেটা আমি বলছিলাম, যে ধরুন দু ধরনের মানুষ আমাদের এই অনুষ্ঠান দেখছেন। যে কেউ সতর্ক হওয়ার জন্য, আমরা তাদেরকে সতর্ক হওয়ার জন্য বলছি, আর কেউ অলরেডি তার টাকা কুইয়ে ফেলেছেন, তাদের জন্য কি অনুষ্ঠান নয়? তাদের জন্য অনুষ্ঠান। এবার প্রশ্ন হচ্ছে, আমি স্বপনবাবু আপনার কাছ থেকে জানতে চাইবো, স্বপন সেনগুপ্ত, এজিএম এসবিআই, আমি স্যার আপনার থেকে যেটা জানতে চাইবো, ধরুন আমি একজন ব্যক্তি যে আমি অলরেডি এটা শিকার হয়ে গেছি, ধরুন আমি, তাহলে আমার পরবর্তী স্টেপ কি হবে? প্রথম স্টেপ হচ্ছে আমার টাকা চলে গেছে, টাকা চলে গেছে, এবং কত টাকা গেছে সেটা পরের কথা, কিন্তু আমার টাকা চলে গেছে, আমি টাকাটা রিকভার করব। আমার প্রথম স্টেপ কি হওয়া উচিত? আপনার এই উত্তরটা দেওয়ার আগে আমি কয়েকটা সংখ্যা একটু বলে দিই, তাতে সুবিধা হবে। এই বছরে গত সেপ্টেম্বর পর্যন্ত, এখনো পর্যন্ত ডিজিটাল অ্যারেস্টের মাধ্যমে ভারতবাসীরা খুইয়েছেন মোটামুটি 1200 কোটি টাকা। 1200 কোটি টাকা? এটা গড়পড়তা এসে যাচ্ছে প্রতিদিন 2.5-3 কোটি মতন প্রতিদিন। ভারতবাসীরা এই পরিমাণ, মানে ভারতবর্ষের একটা বড় কোনো প্রজেক্ট হয়ে যেতে পারতো এই টাকায়। তার মানে কতখানি সাবধান আমাদের থাকা উচিত। তা শুধুমাত্র সবাইকে ভয় পাইয়ে তো লাভ নেই, এর সঙ্গে কিছু কিছু ভালো খবরও দিতে হবে, কিছু খারাপ খবরও দেব। ভালো খবরের মধ্যে হচ্ছে ডিজিটাল অ্যারেস্টের মাধ্যমে যেটুকুন খবর আমরা দেখতে পাই পাবলিক প্রেসে ইত্যাদিতে, এটা ইদানিংকালে একটু কমার দিকে চলে এসছে। আচ্ছা, আগে যতটা হচ্ছিল ততটা হচ্ছে না। আর আরও একটা কথা যেটা সন্দীপবাবু বললেন, অন্য সকলেই বললেন, যে এটার সঙ্গে ভয় দেখানো ইনভলভ, যারা টেকনোলজিতে একটু পিছিয়ে আছে তারা ইনভলভ, নার্ভের ব্যাপারটা কথাটা বারবার এসছে। কিন্তু আমি কয়েকটা উল্লেখযোগ্য ব্যতিক্রম বলছি, যেটা সেই জন্য এরা টেকনোলজি ভালো জানলেই ভাববেন না আপনার কি হবে। আজ পর্যন্ত ভারতবর্ষের সব থেকে বড় যেটা ডিজিটাল অ্যারেস্ট দিয়ে ফ্রড হয়েছে, সেটা হয়েছে একজন ব্যাঙ্গালোরের টেকির কাছে। He lost an amount of staggering amount of 11.8 crores. এক্স্যাক্টলি, যেটা আমরা প্রতিবেদনও দেখিয়েছি অলরেডি। Another very high thing has happened with a person, with a lady. She is a doctorate in neuroscience and she teaches it regularly. At present she is teaching it. She lost around 80 lakhs. এছাড়া একজন ডক্টর, সেই জন্য আমি এগুলো বেশ কিছু ঘনিষ্ঠভাবে স্টাডি করে আমার যেটা এবং আমি একটা ছোট্ট অ্যাড করতে চাইবো, যে ফেমিনা মিস ইন্ডিয়া 2017 শিবাঙ্কিতা দীক্ষিত, তিনিও টাকা হারিয়েছেন। একজন ডক্টর হারিয়েছেন বড় অ্যামাউন্ট, আর একজন ডক্টরেট স্টেট ব্যাংকের মানে কর্মীরা তাকে বাঁচিয়ে দিয়েছিলেন উনি টাকা তুলতে যখন গেছেন বেশি অ্যামাউন্ট জিজ্ঞেস করে করে। এগুলো অনেক কাহিনীর শেষ নেই। আমি একটা খালি কথা বলবো, যে কেউ যদি ভাবেন আমি টেকনোলজি খুব ভালো জানি তাহলে আমি সেফ, ইটস নট দ্যাট। সেই জন্য মোটামুটি যারা ভিকটিম হয়েছেন দেখবেন বয়স বেশিরভাগ ক্ষেত্রে একটু বেশির দিকে। আর একটা হচ্ছে যারা নার্ভের ব্যাপারটা কিন্তু ফিরেই আসছে, নার্ভের ওপর চাপ যাদের বেশি থাকে কাজের সূত্রে, যাদের ওয়ার্ক প্রেশারটা এত বেশি, এবং যাদের ওয়ার্ক প্রেশার যাদের বেশি হয় তাদের কনফিডেন্স লেভেলও বেশি হয়, যে আই ক্যান হ্যান্ডেল অ্যান্ড আই ক্যান ম্যানেজ অল দিস থিংস। তা সেরকম ক্ষেত্রেই বেশিরভাগ হয়েছে। মানে এটা পুরোপুরি মাইন্ড গেম। হ্যাঁ, আর ভালো খবর এর মধ্যে আরেকটা বলি, বেশিরভাগ মধ্যবিত্ত মানুষ, অনেক মধ্যবিত্ত মানুষই এমন আছেন যাদের সেভিংস অ্যাকাউন্টে খুব বেশি টাকা থাকে না। তাদের ক্ষেত্রে কিন্তু এই ডিজিটাল অ্যারেস্টের ভয়টা একেবারেই নেই, কেননা ডিজিটাল অ্যারেস্ট যারা সংগঠিত করেন তাদের অনেক টাকা ইনভেস্ট করতে হয়, একটা টিম ওয়ার্ক লাগে, একটা ব্যাকগ্রাউন্ড লাগে, তা অনেক সেই জন্য তাদের ক্ষেত্রে হয়তো কিছু হবে না।
কিন্তু আমি তার মধ্যেও ব্যাংকার হিসেবে সাজেস্ট করব, যদি সম্ভব হয়, যাদের যাদের পক্ষে সম্ভব হয়, তাদের অপারেটিভ অ্যাকাউন্ট যেটা থাকবে সেখানে কম টাকা রাখুন, আর অপারেটিভ অ্যাকাউন্ট আরেকটা রাখুন আলাদা, যেখান দিয়ে আপনি অনলাইন ট্রানজ্যাকশন করবেন সেগুলো একটা আলাদা রাখুন। আর অবশ্যই আপনার পাসওয়ার্ড, পিন ইত্যাদি ইত্যাদি, এগুলো সন্দীপবাবুরা বহুবার বলেছেন, এগুলো কোনোভাবেই আপনার মোবাইলে স্টোর করবেন না। কেননা কি হচ্ছে আজকাল অন্যান্য ধরনের ফ্রড, বা এখানেও যেটা হচ্ছে, এই যা কেউ কোনো প্রোগ্রাম ডাউনলোড করিয়ে তারা যেটা মূলত করার চেষ্টা করেন, ম্যালওয়্যারের থ্রু দিয়ে আপনার ডেটা কপি করেন, বা পরবর্তীকালের আপনার ট্রানজাকশনসগুলো তারা প্রত্যেকটা অ্যাপস ডাউনলোড করলে শুধু অ্যালাউ 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 অ্যান্ড অ্যালাউ। সুতরাং এই সব যত আপনার সেনজিটিভ ডেটা মোবাইলে না থাকবে ততই ভালো। আর তার সঙ্গে কেউ তো বললেনই, ভিডিও কল বা হোয়াটসঅ্যাপের কলই অপরিচিত নাম্বার থেকে এলে কখনোই করবেন না। এখন অতটা বিপদ নেই, আমি যদি একটু সময় পাই, একটা ভবিষ্যতে এর থেকে অনেক বড় আশঙ্কার কথা আছে, যেটাও সন্দীপ বাবু হয়তো আরো ভালো বোঝাতে পারবেন। এটা হয়তো আর বেশি দিন নেই, 6 মাস 8 মাস পরেই আপনার বাড়ির একান্ত ঘনিষ্ঠজন, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্বামী, হয়তো দেখলেন তিনি আপনাকে ভিডিও কল করছেন, তারই আওয়াজ, তারই সবকিছু, তিনি ভিডিওতে আছেন সবকিছু, তিনি বলছেন আমি খুব বিপদে পড়ে গেছি, এই অ্যাকাউন্টে এক্ষুনি টাকা পাঠাও। হোয়াট ডু ইউ ডু? অ্যান্ড ইট ইজ গোয়িং টু কাম ইন নেক্সট টু নো টাইম, বিকজ এআই ইজ দ্যাট অ্যাডভান্সড। আমরা সকলেই দেখতে পাচ্ছি এআই এর মাধ্যমে লং এক্সপায়ার্ড মানুষদের ভিডিও ক্লিপ দেখতে পাচ্ছি। আর কয়েকদিন আগেই খুব বড় একজন মানুষ, সুনীল ভারতী, এয়ারটেলের, তিনি নিজেই বলেছেন তার ভয়েস এবং তার এটা মডিউলেশন এত সুন্দরভাবে কপি করেছে ওনার একজন কান্ট্রি হেড, ইস্ট আফ্রিকার হেড। একটা পয়েন্ট অ্যাড করতে চাই, স্যার যেটা বললেন, আমাদের যিনি কিছুদিন আগে পর্যন্ত রিজার্ভ ব্যাংকের গভর্নর ছিলেন শক্তিকান্ত দাস মহাশয়, তারও সেটা নকল করে করা হচ্ছিল, সেই জন্য কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া শক্তিকান্ত দাস বলেছেন যে এটা নয়, এটা সরি স্যার, জাস্ট ওয়ান্টেড টু অ্যাড দিস। সুনীল মিত্তালকে, না সুনীল ভারতী, কি সুনীল ভারতী, তারই একটা কান্ট্রি হেডকে, যিনি হু লুকস আফটার মিডল ইস্ট অ্যান্ড আফ্রিকান কন্টিনেন্ট, তার ভয়েস দিয়ে ফোন করা হয়েছিল যে ইউ সেন্ড আ লার্জ অ্যামাউন্ট টু সাচ অ্যান্ড সাচ। সুনীল মিত্তাল নিজে বলছেন, এটা দ্যার ইজ আ টিভি প্রোগ্রাম অন ইট, তা উনি বলছেন যে এটা আমি নিজে বিশ্বাস করতে পারছি না যে এটা আমার কল নয়, ইট ইজ সো অ্যাকিউরেট। আর্টিফিশিয়াল মিডিয়া হ্যাজ গন টু দ্যাট লেন। এখনো পর্যন্ত অনলি থিং ইজ কস্ট ব্যারিয়ার, খুব বড় অ্যামাউন্ট না হলে এগুলো, কিন্তু টেকনোলজিতে কস্ট কামস ডাউন ড্রামাটিক্যালি নেক্সট টু নো টাইম। সবাই টেক বিশেষজ্ঞ, তারা বলতে পারবে এটা ভবিষ্যতের জন্য। আর বর্তমানের জন্য আপনি যেটা বললেন যে টাকা আপনার হারিয়ে গেলে কি করবেন, আমি সত্যিটা বলে দিচ্ছি, খুব বেশি কিছু করার নেই। 1930-এ যদি 15-20 মিনিটের মধ্যে করেন, সম্ভাবনা আছে, তাও সেই সম্ভাবনাটা খুব ব্রাইট নয়। আমার নিজের পরিবারের মধ্যেই একটা এরকম ঘটনা ঘটেছে, ছোট অ্যামাউন্ট ছিল, কিন্তু তারপরে আর কিছুই এগোয়নি, মিনিট 20-র মধ্যেই এটা রিপোর্ট করেছিলেন। ডিজিটাল অ্যারেস্টেরও ব্যাপার আমার বৃহত্তর পরিবারের মধ্যে ঘটেছে, সেই জন্য জানি এগুলো ভয় ইত্যাদি ইত্যাদি এইসব পয়েন্ট কভার করা হয়ে গেছে। তা আমি এই মুহূর্তে আর যেটা অ্যাক্ট করব, যেগুলো বলেছি আমরা, সেটাই, ওই ফোন তো রিসিভ করবেনই না, আর বিশেষ করে ভিডিও কল, কে বললেন বোধহয় সুপর্ণবাবু বললেন, আমাদের মুখ দেখানোর খুব ইচ্ছা হয়। আর একটা কথা, সোশ্যাল মিডিয়াতে ছবি দেবো না, এগুলো হবে না, হয়েই যাবে। আর যেমন যেখানে সেখানে দেওয়া টেওয়া, এই হোয়াটসঅ্যাপ বা আধার কার্ড ফার্ড, এগুলো আমাদেরও দিতেই হয়। আপনি একটা হোটেল বুক করতে যান, চাইবে, যেখানেই যান চাইবে। আর এছাড়া যে আপনি একটা কোনো সময় কথা বললেন সঞ্চালক হিসেবেই, যে এগুলো সরকার থেকে কেন ডেটার ব্যাপারটা করা হচ্ছে না, আপনি সরকার ছেড়ে দিন, হ্যাকারদের ছেড়ে দিন, গুগল তো আপনাকে সবসময় বলে দিচ্ছে আপনি 6 মাস আগে কোথায় ছিলেন, নেক্সট কি খাবেন, কি ওষুধ খাবেন, সব রিমাইন্ড করে দিচ্ছে আপনাকে। সো ইন দিস ওয়ার্ল্ড, যে আমি এই জিনিসটা একটুখানি সুপর্ণবাবুর কাছ থেকে না ছুঁয়ে যেতে পারছি না। আমি জানি না যে আমরা ডিজিটালি এগোচ্ছি, আধুনিক হচ্ছে, এটা ঠিক, মানে আমরা শুধু এই দেশ হচ্ছে তো তা নয়, ভারতবর্ষের বাইরে সব দেশই ডিজিটালি হচ্ছে, বরং আমরা বোধহয় অনেক পিছিয়েছি। প্রধানমন্ত্রী একটা ইন্টারভিউতে আমরা শুনছিলাম যে ডিজিটালি ভারতবর্ষকে নেতৃত্ব দেবে মানে ভারত গোটা বিশ্বে। আমরা এগোচ্ছি, আমরা করছি, কিন্তু আমরা জানতে চাইছি দিস ইজ দ্য ট্র্যাপ। মানে আমরা কি ডিজিটালি এগোচ্ছি ঠিকই, আমরা ডিজিটালি আরো এগোবো, আমরা নেতৃত্ব দেবো ঠিকই, কিন্তু কি আমরা কি ডিজিটাল ট্র্যাপে আছি?
মানে এইটা আমার বোঝার, আমার থ্রেট পারসেপশনটা না, বোঝার আমি বুঝতে দরকার। পারছি, খুব ভালো প্রশ্ন। এটা সন্দীপ বলার চেষ্টা করছিল। ভারত সরকার প্রথম কথা হচ্ছে একটা অ্যাক্ট তৈরি হয়েছে, ডিপিডিপি অ্যাক্ট, ঠিক আছে না? তো সেখানে ডিজিটাল প্রোটেকশনের জন্য একটা ডেটা প্রাইভেসি ডিজিটাল প্রোটেকশন একটা অ্যাক্ট তৈরি হয়েছে, এবং তাছাড়া যে কোন ডেটাটা ভারতবর্ষে থাকবে কোনটা বাইরে যাবে এই নিয়ে সরকারের সাথে বড় বড় কোম্পানিদের সেই আলোচনা হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে আমরা প্রগতিটাকে কখনো আটকাতে পারবো না, রাইট? কিন্তু প্রগতিটা মানে আমাদের কাছে চয়েসটা কি? চয়েসটা হচ্ছে প্রগতিটা আটকে রেখে পেছনে পড়ে থাকবো, তাহলে এই সমস্যাগুলো হবে না, ঠিক? তখন অন্য সমস্যাগুলো হবে। কিন্তু আমরা বলছি যে আমার যখন কোনো রকম শরীর খারাপ হয়, আমি একটা ওষুধ খাই সেই ব্যথাটা নিরাময় করার জন্য, কিন্তু সেটার হয়তো কোনো সাইড এফেক্ট কোথাও হচ্ছে, কিন্তু আমি ইমিডিয়েটলি সেই মাথা ব্যথা বা দাঁত ব্যথাটাকে অ্যাড্রেস করার চেষ্টা করি। কিন্তু সেটা বেশি পেইন কিলার খেলে বা যা কিছু হয় তার অন্যান্য সাইড ইফেক্ট হচ্ছে, তাহলে কি আমি পেইন কিলারটা খাবো না? কেন, আমার ইমিডিয়েট ইস্যুটা হচ্ছে দাঁত ব্যথাকে অ্যাড্রেস করাটা। সুতরাং যেটা সরকার চেষ্টা করছেন, আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে, এবং সন্দীপ, সত্যজিৎ স্যার, মানে আমাদের স্বপন স্যার, এরা প্রত্যেকভাবেই তারা বলার চেষ্টা করছেন যে অনেক রোবাস্ট নেটওয়ার্ক তৈরি করার চেষ্টা করছে। কিন্তু যারা এই ক্রাইমগুলো করছেন তারাও ভেরি ইন্টেলিজেন্ট পিপল, তারা তো বোকা নন, ঠিক আছে? আমরা কোনো বোকার সাথে কাজ করছি না। কিন্তু কি হচ্ছে, যত আমরা বেশি ইন্টেলিজেন্ট হচ্ছি তাদেরকে আরো বেশি টপ অফ দ্য গেম থাকতে হবে আমাদেরকে ফ্রড করার জন্য, ঠিক আছে? যে যত বেশি সন্দীপরা মানুষকে সচেতন করবে, সন্দীপ এত ভালো করে পুলিশকে ট্রেন করছে, সকলকে ট্রেন করছে, সত্যজিৎ স্যার পুলিশকে ট্রেন করছে, উল্টো দিকেও কিন্তু আরেকটা সন্দীপ বা সত্যজিৎ ব্যানার্জি কিন্তু উল্টো দিকেও আছে, যে কিভাবে নতুন করে সে দেখছে অ্যান্টিবায়োটিকটা ওরা এই লেভেল অফ রেজিস্ট্যান্স তৈরি হলে আমি কি করে টপ অফ দ্য কার্ভ থাকতে পারি ওটা করার জন্য। এক, আর দ্বিতীয়টা হচ্ছে যে সেক্সটর্শন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট থিং উইচ ইজ হ্যাপেনিং, ঠিক আছে? এবং অনেক এক্সিকিউটিভ এই সেক্সটর্শন, এবং ব্যাপারটা হচ্ছে এইটা বলা খুব দরকার, অ্যান্ড আই ওয়ান্টেড টু ইউজ দিস। তার কারণটা হচ্ছে যে অনেক সময় মানে যে কোনো কিছুই হতে পারে, কোনো একটা মহিলার ছবি মাস্ক করা আছে হয়তো, রাইট? সেই মহিলার সাথে আপনি কোনো কথোপকথনে এনগেজ করছেন, পরে দেখা গেল ওটা কিন্তু তা নয়, দেন তারপরে তার সাথে কথোপকথন বাড়ছে বা কিছু বাড়ছে, সাধারণভাবে এমনভাবে জিনিসটা ফেসে যাওয়া। তো আমার মনে হয় যে মানে খুব একটু যদি আপনি খুব নিজেকে এক্সপোজ করতে চান অ্যাট টাইমস, কেন স্যার বললেন করতে হবে, সেই জন্য আরেকটাও ভারত সরকার ব্যবস্থা করেছে, যেটা আপনি জিজ্ঞেস করছিলেন প্যান কার্ড, প্যানের সম্বন্ধে বা কিছু। এখন মিনিস্ট্রি থেকে নতুন একটা প্যান ইস্যু করা হবে, এবং 2.0, এবং সেটার জন্য কি হবে, সেটা অটোমেটিক্যালি আপনার লিঙ্ক দিয়ে ডাউনলোড করতে পারবেন, এবং যদি আপনি ফিজিক্যাল কপি নেন সেটা তার জন্য 50 রুপিস দিতে হবে। তার কারণ সেটা যারা চেষ্টা করছে সেখানে স্পেশাল চিপ দেওয়া হবে, তাই বলে কি বাকি যারা স্ক্যাম করছে তারা কি ওটা শিখে ফেলবে না? আমাদেরকেও টপ অফ দ্য কার্ভ থাকতে হবে, রাইট? সো উই উইল, ইটস আ কন্টিনিউয়াস গেম অফ স্টেইং অন টপ অফ দ্য কার্ভ। তো সেইটা করা হচ্ছে। আরেকটা জিনিস, এখানে প্রত্যেকে যারা প্যানেলে বসে আছে, যারা ক্যামেরার পেছনে আছেন বা আপনি যেরকম আছেন, প্রত্যেক বাড়িতে দেখবেন সিকিউরিটি আপনাকে টেলিফোন নাম্বার দিতে বলে, রাইট? এই যে আমরা কিন্তু সেই টেলিফোন নাম্বারটা দিয়ে ওখানে, ইউ ডু নট নো যে কোন নাম্বারটা কখন কোথায় ঠিক চলে যাচ্ছে, সে বলছে আমাকে নাহলে অফিস ঢুকতে দেবো না। সুতরাং কিভাবে সচেতন হবে, কিভাবে, যখন আধারের সময় হয়েছিল প্রত্যেকটা ব্যাংক ইনসিস্ট করছিল যে আপনি যদি আধার কার্ড না দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে কেওয়াইসি করতে দেবো না। কিন্তু সেই ব্যাংকারদেরকেই যখন জিওটা দেখাতে বলা হয়েছে, ওয়ে ব্যাক ইন 2018, 2019, ওই ব্যাংকারকে যে যখন বলা হচ্ছে যে আপনি জিওটা দেখান, কোনো ব্যাংকার কিন্তু জিও দেখাতে পারে না, এবং সবসময় বলছে সেন্ট্রাল ব্যাংক থেকে তারা বলছে যে আমাকে দেখান, এই তো স্যাররাই করেছেন এই সব কাজ, আমার বাদিকে স্যার বসে থাকা, তারা বলছেন যে আপনি এগুলো দিন। সুতরাং তারা যে এইরকমভাবে করছেন, মানুষকে কিন্তু সৈকত এই প্রোগ্রামটা ভীষণভাবে আমি আপনাকে অভিনন্দন জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই, কিন্তু দয়া করে আপনিও কিন্তু ট্র্যাপে পড়বেন না যে আমরা প্রগতি ছেড়ে দিয়ে আবার লণ্ঠনে একদম একদম, এটা কিন্তু একদম সুপর্ণদা আপনার সঙ্গে আমি একমত। যারা বলেন যে আমরা আধার কার্ড, এটা যেটা আপনার কথাটা আমার খুব ভালো লাগলো, যে আমার তথ্য আমি কারোর সঙ্গে শেয়ার করব না, এটা ভুল। কারণ আমাকে যদি কোথাও আজকে অনলাইনে হোটেল বুক করতে হয়, কারণ আমি যদি এখন একটা দীঘাতে একটা হোটেল বুক করতে চাই, তো আমাকে আমার তথ্য দিয়ে টাকা দিয়ে অনলাইনের মাধ্যমে টাকা পাঠিয়ে আমাকে একটা দীঘায় হোটেল বুক করতে হবে। এখন আপনি যদি বলেন যে আমি তার জন্য কোনো তথ্য দেবো না, অনলাইন দেবো না, তাহলে আপনাকে গিয়ে বুক করতে হবে, সেটা সম্ভব নয় আজকালকার দিনে। অনেক বিলাসিতার কথা বলেন, আমি ফান্ডামেন্টাল জায়গায় বলছি যেটা নিয়ে বাংলা উত্তাল,
সেটা হচ্ছে মানরেগার 100 দিনের কাজ। Exactly, যদি কেউ বলে যে আমি আমার ডেটা দেব না, তাহলে কি করে পেমেন্টটা ঠিক করবেন? Exactly. আরেকটা ডেঞ্জারাস জিনিস আসছে, এটা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমি বলতে চাই, তারা একটা আধার বেসড পেমেন্ট সিস্টেম আনছে, সেটা আমি বিরোধ করছি। APS, হ্যাঁ, তো এইগুলো কিন্তু বিরাট ইস্যু। মানে এইপিএস নিয়ে আমার মনে আছে সন্দীপ বাবুর সঙ্গে আমি অনেক শো করেছি যে এইপিএস এমন একটা জিনিস, মানে কিভাবে আপনার ফিঙ্গারপ্রিন্ট ক্লোন হয়ে যাবে, Correct. মানে সেটা নিয়ে আলোচনা করলে আজকে বোধহয় শুধু সাইবার নিয়ে যদি আমরা আলোচনা করি আজকে রাত শেষ হয়ে যাবে, শেষ হবে না। আমি আবার একটু সন্দীপ বাবু আপনার কাছে যেতে চাইবো, আমি ওই জায়গাটায় আবার আসতে চাইছি। যারা সতর্ক হচ্ছেন তারা তো আজ না হোক কাল হবেন, বুঝতে পারবেন, কিন্তু এত বড় ভারতবর্ষে এটা খুব গুড ইনিশিয়েটিভ সেন্ট্রাল গভর্নমেন্টের, যে তারা মোবাইলের মাধ্যমে যত দ্রুত সম্ভব মানুষকে সতর্ক করার চেষ্টা করছেন। অনেক বেশি সেটার কার্যকারিতা বেড়েছে এবং স্যারও বললেন যে এটা অনেক কমে আসছে। আমার প্রশ্ন হচ্ছে, যারা এর পরেও বুঝতে পারছেন না তাদেরকে তো আর কোনোভাবে সতর্ক করার উপায় নেই। এটা বাড়ি বাড়ি গিয়ে সর্বশিক্ষা মিশনের মতো নয় যে বাড়ি বাড়ি গিয়ে তাকে সতর্ক করা যাবে। আমার প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষেই এই ধরনের ঘটনাগুলো ঘটছে কেন সবচেয়ে বেশি? কেন বারবার করে সাইবার অপরাধের বিভিন্ন ধারাগুলো বারবার করে উঠে আসছে? দেখুন, একটা জিনিস আমি বলে দিচ্ছি, ইন্ডিয়া ইজ বেসিক্যালি লিডিং ডিজিটাল, এটা কিন্তু মানতে হবে। আমরা সারা মানে বিদেশে প্রচুর ঘুরি, কোথাও আমাদের মতো এত ফাস্ট নেটওয়ার্ক থেকে আরম্ভ করে এত এই ইউপিআই সিস্টেম, এগুলো কিন্তু বাইরে নেই। আমাদের দেশ কিন্তু অনেক এগিয়ে। অনেক বড় বড় গ্রোয়িং দেশে সেগুলো নেই। সমস্যা হচ্ছে আমরা এতটাই ফাস্ট এগিয়ে গেছি যে ডিজিটাল হাইজিন মানুষ আয়ত্ত করতে পারিনি। মানুষ পিছিয়ে আছে, দেশ এগিয়ে গেছে, এই একটা সমস্যা হয়েছে। 2 নম্বর পয়েন্ট আমি একটা বলবো, এই যে ডেটা শেয়ার করা, এখানে কিন্তু সিলেক্টিভ শেয়ারিং আছে। মানে আধার কার্ড কিন্তু সুপ্রিম কোর্ট রুলিং আছে যে আধার কার্ড কিন্তু কোনো প্রাইভেট এন্টিটি চাইতে পারে না। কারেক্ট। তার মানে আজকে যখন হোটেলে গিয়ে আমাকে আধার কার্ড চাইছে বা কোনো প্রুফ হিসেবে, আমি কিন্তু না বলতে পারি। আমি প্রতিদিন ট্রাভেল করি, আমি প্রত্যেক দিন কোনো না কোনো হোটেলে গিয়ে আমাকে থাকতে হয়, আমি সমস্ত জায়গায় কিন্তু বলি যে আমি আধার কার্ড দেবো না, কারণ আমার ভোটার আইডি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্সের একটা আমি দেবো, আপনি কি রাজি? ইমিডিয়েট তারা ওটা অ্যাকসেপ্ট করে নেয়, কারণ ওদের লাগবে শুধু ছবি আর অ্যাড্রেস, যেটা ভোটার আইডি বা ড্রাইভিং লাইসেন্সে আছে। মাস্কিং আধারও দিতে পারি, দরকারই নেই, আধার কার্ড আমি দেবো না। ঠিক, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। প্যান কার্ড, আধার কার্ড, এই দুটো যদি আমি কাউকে দিয়ে দিই, সে সোজা গিয়ে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে ফেলতে পারে। ঠিক, এবং সেখানে বিরাট ঝামেলা শুরু হবে। তো এই দুটো কম্বিনেশন আমি কাউকে দেবো না, কোনো এক্সেপশন নেই এর। আচ্ছা, 3 নম্বর হচ্ছে, আজকে যে ফোনগুলো আসছে, এই ফোনগুলো কিন্তু +91 দিয়ে শুরু হয় না, এগুলো +6, +92, খুব সহজে ধরা যায় যে আমার ডিজিটাল অ্যারেস্টের ফোন আসছে। আমি তো ফোন নাম্বারটা দেখেই বুঝে যাই যে এইটা আমার ডিজিটাল অ্যারেস্টের ফোন। প্রত্যেকদিন 4-5টা করে ফোন আসে। এইটুকু যদি মাথায় রাখা যায় তাহলেই কিন্তু আমার অনেকটাই সিকিউরিটি চলে আসে। 4 নম্বর, আজকে এই যে গভর্নমেন্ট বিভিন্ন জায়গায় যে সমস্ত অ্যাওয়ারনেস গুলো করছে, আজকে দেশের প্রত্যেক মানুষের হাতে একটা ফোন আছে। যদি SMS করেও আমরা টাইম টু টাইম পাঠাতে পারি, হ্যাঁ, যে এইটা করবে না বা এইটা, তাতেই কিন্তু মানুষের অনেকটাই একটা ক্ল্যারিটি চলে আসে যে এইটা আমার ঠিক, এইটা আমার ভুল, এবং ভয়টাও চলে যায়। মানুষ এই যে আমরা পুলিশ আজকে ফোন করছি না, এটা কিন্তু মানুষের আইডিয়া নেই। শুধু এইটুকুই যদি পুলিশ থেকে বা গভর্নমেন্ট থেকে অ্যাসুরেন্স দেওয়া হয়, তাহলে কিন্তু মানুষের অনেকটা ক্ল্যারিটি আছে। নাম্বার 5, আমি 2 দিন আগে আমি একজন সিনিয়র পুলিশ অফিসারের সঙ্গে আমি একটা ইভেন্ট গিয়েছিলাম। সেই ইভেন্টে উনি বলছিলেন প্রত্যেক দিন 3000টা করে কল আসে 1930-তে ওয়েস্ট বেঙ্গলে, কলকাতায়, কারণ এইটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ এটা হ্যান্ডেল করে। 1930 কলটা এখানে লোকালি যায়। তো 3000টা করে কল আসে। এখন এমন সিচুয়েশন যে প্রায়োরিটি দিতে হয় যে কোনটা আমি পার্সু করবো, কোনটা পার্সু করবো না। প্রত্যেকে যদি দরজা খোলা রাখে, চোর তো ঢুকবেই, ওর কাছে তো প্রচুর দরজা, প্রচুর অপশন। তো সেইখানে যদি মানুষ নিজেকে একটু ঠিকঠাক না রাখতে পারে, পুলিশের পক্ষে সম্ভব নয়। আমার এখানে একটা প্রশ্ন রয়েছে, এই যে স্প্যাম কলগুলো আসছে, যেটা আমরা প্রথমেই প্রতিবেদনে দেখালাম যে এগুলো সবই ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে সিম ব্যবহার করা হচ্ছে, মানে ইন্টারনেটের মাধ্যমে আপনাকে কল করা হচ্ছে, যেটাকে ট্রেস করা কার্যত অসম্ভব বলে মনে হচ্ছে। এবার আমার এখানেই প্রশ্ন,
এইগুলোর সঙ্গে সার্ভিস প্রোভাইডার কোম্পানিগুলোর কি কোনো মানে তাদেরকে বাইপাস করে এই কলগুলো আসছে? হ্যাঁ, মানে এখানে- এটা কিন্তু মানুষের মধ্যে এখনো সেই স্বচ্ছ ধারণা, অনেকেই ভাবছেন এটা ভোডাফোন করছে, আইডিয়া করছে, এয়ারটেল করছে, জিও করছে, অনেকেই জানেন না Plus- যে এর সঙ্গে আমি একদম স্পেসিফিক জানতে চাই, সার্ভিস প্রোভাইডার কোম্পানিগুলির সঙ্গে কি কলগুলোর কোনো যোগাযোগ আছে? না, কেন? এগুলো সব ভার্চুয়াল কল, ভার্চুয়াল কল যেগুলো ভয়েস ওভার আইপি দিয়ে ইউজ হচ্ছে। আমি এক্ষুনি একটা ভার্চুয়াল কল করে দিতে পারি নাম্বার থেকে, যে নাম্বারটা এক্সিস্টই করে না। সুতরাং এই সমস্ত কলগুলো কিন্তু আমার নর্মাল টেলিকম প্রোভাইডার দিয়ে আসে না। যদি আসে তাহলে +91 দিয়ে শুরু হবে নাম্বারটা, যেটা হচ্ছে না। +91 যদি না থাকে তাহলে ওটা কোনো আমাদের টেলিকম অপারেটর থেকে থ্রু হচ্ছে না। ওটা খুব সহজে ধরা যায় যে এইটা বাজে কল, এটা ঠিক কল। মানে দিনের মধ্যে কারো কারো নাম্বারে, আমার নিজের ফোনে প্রত্যেকদিন অন্তত 150 থেকে 200টা স্প্যাম কল ফোন আসছে। এবার সবচেয়ে মজা হচ্ছে, আজকে মানুষ তো খুব ট্রু কলারকে বিশ্বাস করে। ট্রু কলারের মজা হচ্ছে তার নিজস্ব কোনো ডেটাবেস নেই। আমি যদি একটা ব্ল্যাঙ্ক সিম নিয়ে বা একটা ভার্চুয়াল নাম্বারকে ট্রু কলারে আমি কল করে সেখানে আমি সেভ করি দিল্লি পুলিশ, কালকে যখন ওই নাম্বার থেকে অন্য কারুকে কল যাবে সে দেখবে দিল্লি পুলিশ, রাইট? এবং সে বিশ্বাস করবে ট্রু কলার বলছে দিল্লি পুলিশ, ডেফিনেটলি দিল্লি পুলিশ হবে। এই একটা ভয়ঙ্কর ব্যাপার আছে। সুতরাং এই জায়গাটাও কিন্তু গন্ডগোল। এইবার এই যে কলগুলো আসে, এই কলগুলো কিন্তু র্যান্ডম আসে, মানে এরকম নয় যে টার্গেটেড কল আসে, কারণ এদের কাছে দেশের পুরো ডেটাবেস আছে। এই ডেটাবেস থেকে ওরা একটা সফটওয়্যার দিয়ে কন্টিনিউয়াস কল করতে থাকে। দেখবেন এখন সব কলগুলো ইন্টারেক্টিভ ভয়েস রেসপন্সে আছে। তার মানে কি, ওরা একটা এক্সেল শিটে সব নাম্বারগুলো লিখে দিয়েছে, সেইখান থেকে সফটওয়্যারটা কন্টিনিউয়াসলি কলটা করছে। যে ওখানটায় 1 বা 0 দাবাচ্ছে, সে 1 দেওয়াক আর 0ই দেওয়াক, তারপরে একটা মানুষ সেই কলটা তুলে নেবে। তার মানে যারা সেই কলগুলো তুলছে না সেটাকে সফটওয়্যারই হ্যান্ডেল করে দিচ্ছে। আচ্ছা, যে তুলছে শুধু সেটাই রিডাইরেক্ট হয়ে চলে আসছে আমার একটা কল সেন্টারের কাছে, মানে জামতারা কল সেন্টার, ওইরকম কল সেন্টার। সুতরাং সেইখানে দাঁড়িয়ে কিন্তু এগুলো অনেক অনেক বেশি মানে টেকনোলজি ডিপেন্ডেন্ট হয়ে গেছে, এবং বেশি সংখ্যক মানুষকে র্যান্ডমলি কল করা যাচ্ছে। এবার গন্ডগোল আরেকটা, যেটা আমি ওনার সঙ্গে একটু মানে আলোচনা করি, উনি ভালো বলতে পারবেন। আমরা 2-3টে কেস এরকম দেখেছি যেইখানে ধরুন একটা টাকা দিয়ে দিয়েছে, টাকা তো নিজেই দিচ্ছে, এরকম নয় টাকাটা চুরি করে নিয়েছে, মানুষ ভয় পেয়ে গেছে, টাকাটা নিজেই দিয়ে দেয়। তার জন্য সমস্যাটা কি, টাকাটা দেওয়ার পর কিন্তু 2-3 দিন ধরে সে আর পুলিশকে রিপোর্ট করে না। যেটা তাড়াতাড়ি রিপোর্ট করলে সেটাকে আমরা রিভার্স করতে পারি। ও যেহেতু ভয় পেয়ে চুপ করে বসে থাকে, সেখানে ওরা ভাবে আমার টাকাটা দিয়ে আমার প্রবলেম সলভ হয়ে গেল। ওই টাকাটা পুরো অ্যাকাউন্ট থেকে বেরিয়ে যাওয়ার পর সেকেন্ড টাইম ফোন আসে। সুতরাং যে মানে ক্রিমিনাল, সে কিন্তু ওই টাইমটাকে কন্ট্রোল করছে, যে আমি ওকে ভয় দেখিয়েছি, টাকাটা দিয়ে দিয়েছি, এবার চুপ করে থাকি, আমার টাকাটা ওখান থেকে বেরিয়ে চলে যাক, তারপরে আবার সেকেন্ড ভয় দেখাবো। এই একটা বিরাট ডিফারেন্স কিন্তু বাকি সমস্ত মানে আমরা সবসময় না, আমরা তথ্য যেখানে জানানোর দরকার সেখানে জানাচ্ছি না, যেখানে জানানোর দরকার নেই সেখানে আমরা বেশি ওপেন হয়ে যাচ্ছি। আমার অনুষ্ঠান একদম শেষের দিকে এগোচ্ছে। আমি সত্যজিৎ দা আপনার কাছে জানতে চাইবো, দেখুন আমার ভূমিকাটা খুব কঠিন, আমার প্রশ্ন করাই কাজ। আমার মনে এই মুহূর্তে যে প্রশ্নটা যাচ্ছে, যে রাজ্য সরকারের পক্ষ থেকে এ বিষয়ে সতর্কতামূলক একটা পদক্ষেপ তো নেওয়া উচিত। রাজ্য পুলিশের পক্ষ থেকে অনেক বেশি প্রচার, রাজ্য পুলিশের পক্ষ থেকে থানায় থানায় মানুষের, বিশেষ করে গ্রাম মফস্বল এলাকায় প্রচার, সেটা তো এখনো চোখে পড়েনি। না, চোখে পড়ার মতন, সেটা বলে দিচ্ছি আপনাকে। আমি আপনার চ্যানেলের মাধ্যমে সাধারণ জনগণকে জানাতে চাই, প্রত্যেকটা ডিভিশন, আমাদের যে কলকাতা পুলিশের যে 9টা ডিভিশন আছে, 9টা ডিভিশনে সাইবার সেল খোলা হয়েছে, এবং সাইবার সেলে এই সন্দীপ বাবুদের মতন যারা অভিজ্ঞ, তাদের থেকে বারবার ট্রেনিং প্রাপ্ত হয়ে এবং ডাইরেক্ট সার্জেন্টদেরকে কভার করা হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, তারা ওখানে চাকরি করছেন। এবং সাইবার সেলের মাধ্যমে আপনার যা কিছু ঘটনা, আপনাকে আর শুধু লালবাজার সাইবার থানায় যেতে হবে না, আপনি থানার ডিভিশন, ধরুন সাউথ ডিভিশন 34 পার্ক স্ট্রিটেই আছে, সেন্ট্রাল ডিভিশন 148 এসএন ব্যানার্জি রোডেই আছে, 138 এসএন ব্যানার্জি রোডে আছে, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ডিভিশনে একটা করে সাইবার সেল আছে, এবং সেখানে অভিজ্ঞ অফিসাররা বসে আছেন। দরকার পড়লে তারা কিন্তু এক্সপিরিয়েন্সড যারা সাইবার বিশেষজ্ঞ, তাদের সাহায্য নেবেন। আমি শুধু সুপর্ণবাবুর একটা কথা ধার করে নিচ্ছি, সেটা হচ্ছে, এটা কিন্তু আমার কাছে প্রায় মিনিমাম 6টা-7টা কেস এসছে। দেখুন, এই যে সেক্সটর্শন কথাটা সাধারণ মানুষের কাছে খুব লজ্জার ব্যাপারটা, কিন্তু একটু টাচ করে যাচ্ছে, যদিও সময় নেই, আমি একটু বলে দিই খালি, যে ডাক্তারবাবু, খুব তাদের নার্সিংহোম আছে,
সে পর্যন্ত সেক্সটেশনের শিকার, 35,000 টাকা দিয়ে আমাকে বলছে সত্যজিৎ দা এই তো দিয়েছি, আবার টাকা চাইছে। ঠিক আছে, ব্যাংক কিছু মনে করবেন না, একটা ব্যাংকের ম্যানেজার সে সেক্সটেশনের শিকার। সেক্সটেশনটাকে আটকাতে গেলে একটা লাইন শুধু মাথায় রাখতে হবে, নিজের অর্গানকে যারা দেখাচ্ছে একটা মেয়েকে, সেই অর্গানকে নিজেরা দেখাবেন না, এবং আপনারা একটা মেয়ের খুব সুন্দর চেহারা দেখে কেউ ভুলে যাবেন না। মানে আপনি যেটা একটু আগে পরামর্শ দিয়েছিলেন ওটাও হচ্ছে বেস্ট উপায়, যে আপনি যেখান থেকে আপনার শরীর বা আপনার অঙ্গ দেখা যাচ্ছে সেখানে আপনার ক্যামেরাটিকে বন্ধ করে রাখুন। এটাও একটা কিন্তু উপায়, তাই তো? এটা একটা উপায়। আরেকটা উপায় হচ্ছে ওরা কথাবার্তার মাধ্যমে আপনাকে এতটাই মেয়েটা কনভিন্স করে নেবে যে আপনার ওই ছবিটা নেওয়ার পরে আপনি সেই ফাঁদে পা দেবেন কেন? মানে আমাদের এই জায়গাটা মাথায় রাখতে হবে সবার আগে। দেখুন, আমরা এই অনুষ্ঠানে আমি জানি যে আরো ঘন্টার পর ঘন্টা আলোচনা করলে অনুষ্ঠান শেষ হবে না, কিন্তু আমি শুধু একটা কথা এই অনুষ্ঠানের শেষে আপনাদের বলতে চাই, যেটা আমি প্রথমেই বলতে পারতাম কিন্তু বলিনি। আজ থেকে ঠিক 15 দিন আগে দুপুর 12:15 আমার কাছেও একটি ফোন এসেছিল এবং বলা হয় যে আমার আধার কার্ডটি নাকি কোনো এমন সংস্থার থেকে সেটাকে ব্যবহার করা হচ্ছে যার জন্য আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ঠিক তারপরের একটি শব্দে সেই ফোন কলটি কেটে যায়। আমার বক্তব্য হচ্ছে এই সতর্কতাই আপনাকে আপনার সম্পদ, অর্থাৎ আপনার টাকা, আপনার পরিবার, আপনার সামাজিক সম্মান, আপনার সমস্ত কিছুকে রক্ষা করতে পারে। যেটা আমরা বারবার বলছি, অযাচিত তথ্য কোথাও দেবেন না, অকারণ ফোন ধরবেন না যে ফোনগুলো দেখেই মনে হচ্ছে সেগুলো স্প্যাম কল। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ভয় না পেয়ে সতর্কতার সঙ্গে পদক্ষেপ ফেলতে হবে। আর সুপর্ণবাবুর কথা ধরেই আমাকে এগিয়ে যেতে হবে, সেটা হচ্ছে তথ্য দেব না সেটা ভুল, তথ্য আপনাকে দিতেই হবে, কিন্তু কোথায় কি তথ্য দিচ্ছেন সেটাও জানা একজন নাগরিকের কর্তব্যের মধ্যেই পড়ে। আমরা আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি মূল্যবান সময় ভাগ করার জন্য। নমস্কার।